আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা সিনা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাজেটে দেয়া কর ছাড় যথেষ্ট নয় বলছে এফবিসিসিআই। নতুন কিছু দেখছেন না পোশাক শিল্প মালিকরাও। সরকারের সব কর্মকাণ্ডেই দুর্নীতি লুটপাট মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি গণতন্ত্রের চিহ্নিত হত্যাকারী বললেন ওবায়দুল কাদের। করোনায় শনাক্ত কমে মৃত্যু বাড়ছে। রাজশাহী মেডিকেলে আরও ৮ জনের প্রাণহানি। নোয়াখালী এবং ঝিনাইদহেও লকডাউন। কুষ্টিয়ার সুগার মিলে 52 টন চিনি গায়েব। স্টোর কিপার সাসপেন্ড। লুটপাটি চলে প্রতিষ্ঠানটিতে, অভিযোগ শ্রমিক ও এলাকাবাসীর। টিকটকের রঙিন জগতে তারকা হবার নেশায় উন্মাদ তরুণ তরুণীরা। সোশ্যাল মিডিয়াকে দুষলেন র্যাবের ডিজি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাজেট ব্যবসা বান্ধব হলেও ব্যবসায়ীদের জন্য দেয়া কর ছাড় বিনিয়োগ ও কর্মসংস্থান চাঙা করতে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ বিষয়ে এনবিআর এর আরও ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তার মতে উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য নির্দিষ্ট একটা সময়ের জন্য কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত। এদিকে বিজিএম এর সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্প সুরক্ষার নতুন কিছু নেই। নতুন বাজেটের পর্যালোচনা তুলে ধরতে শনিবার সংবাদ সম্মেলন ডাকে এফবিসিসিআই। এতে সংগঠনটির সভাপতি জসিমউদ্দিন জানান, প্রস্তাবিত বাজেটে কর ছাড়ের প্রস্তাবে উপকৃত হবে দেশীয় শিল্প। ব্যবসায়ীদের খরচ কমাতে অগ্রিম আয়কর এবং আমদানিতে বসানো আগাম ভ্যাট তুলে দেওয়ার পক্ষে মত তার। সুপারিশ করেন অন্য খাতের মতো ব্যাংকের কর্পোরেট কর কমানোর। কিন্তু বাজেটে দেয়া কর ছাড়ে কাঙ্ক্ষিত বিনিয়োগ হবে কিনা সে ব্যাপারে আশার কথা শোনাতে পারেননি তিনি। কোভিডের সারা পৃথিবী কিন্তু একটা অবস্থানে আছে। আমাদের প্রত্যেক জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এক্সপোর্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, লোকাল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমরা সবাই আজকে দেখেন, আমরা এখানে সাংবাদিক সম্মেলন করছি কিন্তু মাস্ক খুলতে পারি নাই। এই অবস্থায় ইনভেস্টমেন্ট আপনি করবেন। সংগঠনটির শীর্ষ এই নেতার পরামর্শ, 2,14,000 কোটি টাকার ঘাটতি পূরণে সরকারকে ব্যাংকের বদলে বন্ড এবং বৈদেশিক উৎস থেকে বেশি করে ঋণ নেয়ার। তবে কর ছাড় পাওয়ার পরও এনবিআরকে লক্ষ্য পূরণে সহযোগিতার প্রতিশ্রুতি কতটা রাখবেন ব্যবসায়ীরা, সেই প্রশ্নের সদুত্তর দেননি। আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেব যেটি বলছেন, হ্যাঁ উনি কিছু ছাড় দিয়েছেন, কিন্তু ওনার অনেক কাজ করার আছে। আমরা বলছি যে রিস্ট্রাকচারটা ওখানে করা দরকার, কারণ এনবিআর আমাদেরকে যারা ব্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তাদের উপরে চাপাচ্ছেন। আমরা বলছি যে না, আপনি রেভিনিউ আরও বড় হইতে পারে। আমরা সেই জায়গায় সহযোগিতা করতে চাই, এটাকে যেন জালটাকে বাড়ানো হয়, নেটটাকে বাড়ানো, যার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এটা উপজেলা লেভেল পর্যন্ত নেওয়ার জন্য। এদিকে বাজেট প্রতিক্রিয়া জানাতে শনিবার উত্তরা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিজিএমইএ। এতে সংগঠনটির সভাপতি ফারুক হাসান জানান, এই বাজেট ব্যবসা বান্ধব হলেও পোশাক শিল্প সুরক্ষায় নতুন কিছু নেই। নতুন করে পোশাক শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলা এটার মধ্যে আসে নাই, বাট কিছু কিছু ভাবে ইনডাইরেক্টলি কিছু এসেছে, যে বস্ত্র শিল্পের মধ্যে কিছু এসেছে সেই জিনিসগুলো, এবং আমরা যেগুলো ইনসেন্টিভগুলো যেগুলো আছে সেগুলোকে চালু রেখেছে। সেজন্য আমি ধন্যবাদ জানিয়েছি সেই কারণে। তারা বলছেন, করোনায় সবচেয়ে ঝুঁকিতে দেশের পোশাক শিল্প। রপ্তানিতে অবদান বিবেচনায় প্রণোদনার হার বৃদ্ধি এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতে মজুরি বাবদ দেয়া ঋণ প্রণোদনার মেয়াদ বাড়ানোর আহ্বান জানান বিজিএমইএ নেতারা। পোশাক শিল্পের জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ব্যবসায়ী বান্ধব হলেও করোনায় নতুন দারিদ্র্যের জন্য বাজেটে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বাজেটে শিক্ষা খাত নিয়েও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বাজেট বাস্তবায়নে সঠিক রাজনৈতিক প্রতিশ্রুতি না থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি। ভার্চুয়াল আলোচনায় অর্থনীতিবিদ সাইমা হক বিদিশা বলেন, বাজেটে প্রত্যাশা ও প্রাপ্তির সাথে মিল নেই। কর্মসংস্থানমুখী সামাজিক নিরাপত্তা খাতের সুস্পষ্ট দিক নির্দেশনা নেই বলেও জানান তিনি। সহজে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ায় বৈধ করদাতারা উৎসাহিত হবে উল্লেখ করে তিনি বলেন, কর জিডিপি অনুপাত বাড়াতে করের আওতা বাড়ানোর বিকল্প নেই।
আমাদের দুঃখ লেগেছে, সবচেয়ে বড় যেটা অস্বীকৃতি আছে বাজেটের মধ্যে, সেটা হচ্ছে যে নতুন পুরদের নিয়ে, অ্যাজ ইফ নতুন পুর তারা নেই, তাদের এক্সিস্টেন্স নেই বাংলাদেশে। এবং তারা কোথায়, তাদেরকে কিভাবে আমরা রিচ আউট করবো, কিভাবে আমরা তাদের কাছে সহযোগিতা দিব, সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে আমরা দেখি একদম উঁচু পর্যায় থেকে কিন্তু সেই শক্ত অভিপ্রায়টা আছে সংস্কার করার জন্য। বিভিন্ন খাতে, আমরা কর খাতে কথা বলি, যদি ব্যাংকিং খাতে কথা বলি, অন্যান্য খাতে, কিন্তু সেই অভিপ্রায়টাকে বাস্তবায়িত করার জন্য যে একটা রোড ম্যাপ দরকার, এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য যে রাজনৈতিক অভিপ্রায়টাকে একটা নেক্সট লেভেলে পৌঁছাতে হবে, সেই জায়গাটা কিন্তু আমরা বড় ধরনের ডিসকানেক্ট দেখছি। এই বাজেটটা হচ্ছে ব্যবসা বান্ধব, এবং ডক্টর সেলিম রায় যেটা খুব কারেক্টলি যে জিনিসটি বললেন সেটা হচ্ছে যে ব্যবসা বান্ধব বাজেটের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সার্বিকভাবে অবশ্যই সেটার একটা ইতিবাচক একটা দিক রয়েছে, এবং সেটা একটা অর্থনীতির পুনরুদ্ধার বা সার্বিকভাবে পুনরুদ্ধারের একটা প্রচেষ্টাকে আমরা দেখতে পাই। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে যে ব্যবসাগুলোকে চাঙা করবার জন্য যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, সেটার সুবিধাটা সাধারণ জনগণ, নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত, সেটা কতটা পাবে সেই বিষয়টা কিন্তু সুস্পষ্ট নয়। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের নানা কর ছাড় দেয়া হলেও রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে জানিয়েছেন এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম। ইএফডি মেশিনে দেয়া ভ্যাট চালানের পঞ্চম লটারি ড্র অনুষ্ঠানে কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে রাজস্ব বোর্ড। তিনি জানান, গত এপ্রিল পর্যন্ত 10 মাসে 1,97,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এই আয় যাতে আরো বাড়ে সেই লক্ষ্য থেকে নতুন বাজেটে ব্যবসায়ীদের উপর করের বোঝা লাঘব করা হচ্ছে। এর ফলে কর ফাঁকি কমবে, বাড়বে রাজস্ব আয়, আশা করছেন এনবিআর চেয়ারম্যান। এই যে এত ছাড় দিলাম বা এত যে ছাড় দেওয়া হলো, বলা হচ্ছে যে এই ছাড় দিয়ে রাজস্ব কীভাবে আসবে, এটাই আমাদের চ্যালেঞ্জ, এটাই এনবিআর দেখাতে চায়। রেট যদি আমি ইজি করি, কর প্রদান যদি আমার ইজি করি, তাহলে আমার কর ফাঁকির প্রবণতা কমবে, আমার সঠিক কর আদায় হবে। আমাদের কমিটমেন্ট রাখছি, এবার দরকার আমাদের বিজনেস এন্ড থেকে কমিটমেন্ট। এর ফাঁকে কমিটমেন্ট কেউ দিবে না, অটোমেটিক আমার রাজস্ব আমার ঘরে পৌঁছায় দিয়ে যাবে না। সেই জন্যে আমাদের থাকবে আমাদের পরিকল্পনা যে কীভাবে আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করব। 3টি সম্ভব না হলে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনের আঙিনায় ডুমুর ও সোনালী নামে 2টি গাছের চারা রোপণ করে তিনি আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশ রক্ষায় সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে। বনায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে তিনি আরো বলেন, এরই মধ্যে দেশে 22 ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থিকভাবে সামর্থ্য অর্জনে ব্যাপকভাবে গাছ লাগানোর তাগিদও দেন সরকার প্রধান। শুধু গাছ রোপণ নয়, গাছের যত্ন নিতেও বলেছেন প্রধানমন্ত্রী। সকল দেশবাসীকে আহ্বান জানাবো যে যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। 3টা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়, আর সেটা যদি না পারেন অন্তত একটা গাছ লাগাবেন। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। পরিবেশ রক্ষায় এবং আপনার নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে সব দিক থেকেই যেটা সব থেকে উপযোগী সেটা হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা। কাজে আপনারা সকলে গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। পরিবেশ দিবস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সব কর্মকাণ্ডের মূলে দুর্নীতি ও লুটপাট। জলবায়ু পরিবর্তন তহবিলের অর্ধেক টাকা লুটপাট হয়েছে, আর বাকি অর্ধেক ফেরত গেছে, সরকার খরচ করতে পারেনি। বিএনপি মহাসচিব বলেন, এবারের বাজেটে মেগা প্রজেক্টের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও নিম্নবিত্ত আর মধ্যবিত্তের জন্য বরাদ্দ হয়েছে অল্প কিছু, অথচ সেখানেই বেশি প্রয়োজন ছিল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বৈশ্বিক দুর্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে বিএনপি। আলোচনায় উঠে আসে বর্তমান বিশ্ব আর বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, প্রতিবেশী দেশের পানি আগ্রাসন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে কিভাবে দেশে পরিবেশের বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে সেটি উল্লেখ করে আলোচকরা বলেন, এ নিয়ে বর্তমান সরকারের কোনো মাথা ব্যথা নেই। তারা বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ও সবুজ বিপ্লব এবং বেগম খালেদা জিয়ার সরকারের সারা দেশে বনায়ন, উপকূল জুড়ে সবুজ বেষ্টনী তৈরি সবই ছিল ইকো ব্যালেন্সের জন্য। সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করে সুন্দরবনের উপরে রামপালের বিদ্যুৎ কেন্দ্রের যে এফেক্ট সেটাকে কমানো হবে। তা আমি বলতে চাই, আজকে আসলে বাংলাদেশ দুর্বৃত্ত পুঁজিবাদদের হাতে
বন্দী হয়ে গিয়েছে। এখানে শুধুমাত্র পুঁজিবাদীরা তাদের কিভাবে তারা সেখান থেকে মুনাফা করতে পারে সেই দিকেই বেশি মনোযোগী হয়ে গিয়েছে এবং পরিবেশ নিয়ে তাদের বিন্দু মাত্র কোনো চিন্তা নাই। ফারাক্কার ফলে 20টা নদী আমাদের মরে গিয়েছে। কত যে ক্ষতিগ্রস্ত এই দেশের কৃষক, সাধারণ মানুষ, আমাদের জীবন জীবিকা, পরিবেশ প্রতিবেশ, মৎস্য সম্পদ, যোগাযোগ সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে এই পানি আগ্রাসনের ফলে। কিন্তু দুঃখের বিষয় এই কথা বলার সরকার বাংলাদেশে নাই। অ্যাকাউন্টেবল বা জবাবদিহিমূলক সরকার যদি সৃষ্টি না করতে পারেন তাহলে এই দুর্বৃত্তায়ন চলবে এবং উন্নয়নের নামে দুর্নীতিটা প্রায়োরিটি। সকল ক্ষেত্রে আমাদের সূচক নিম্নে নামলেও দুর্নীতির ক্ষেত্রে আমাদের সূচক অনেক হাই। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, পৃথিবী অতি দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। করোনা মহামারী এটিও হয়তো প্রকৃতির প্রতিশোধ। পরিবেশ বাঁচাতে বিশ্ব নেতাদের কমিটমেন্ট দরকার উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের বিশেষ করে যারা ক্ষমতায় থাকে তাদের কমিটমেন্ট সবচেয়ে বেশি প্রয়োজন। বাজেটে দেখেন তো কোথায় আপনার এই পরিবেশ প্রকৃতির উপরে কত টাকা বরাদ্দ করা আছে, কি আছে না আছে। মজার ব্যাপার হচ্ছে ক্লাইমেট চেঞ্জের উপরে আপনার ওয়ার্ল্ডের একটা ফান্ড আছে, ওয়ার্ল্ড ব্যাংকের। সেই ফান্ড থেকে ওরা টাকাও পেয়েছিল গত কয়েক বছর ধরে, 700 কোটি টাকা। অর্ধেক খেয়ে ফেলেছে, অর্ধেক ফেরত গেছে, কাজ করতে পারে নাই। এবং তাদের মূল লক্ষ্যটা আপনার সমস্ত কর্মকাণ্ডের মূল লক্ষ্য হচ্ছে লুট করা। এই মেগা প্রজেক্টের জন্য এবারও দিয়েছে ৭৫,০০০ কোটি টাকা, যেটা আমার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। আমার এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন মানুষকে বাঁচানো। আজকে একটা দুর্বৃত্ত সরকার, একটা দানব সরকার আমাদের সব কিছু অর্জনগুলোকে তছনছ করে দিচ্ছে, আমাদের স্বপ্নকে তছনছ করে দিচ্ছে। সেইখান থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এ থেকে বেরিয়ে আসতে পরিকল্পিত সংগ্রামের মধ্য দিয়ে এগোতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বিএনপির সংগ্রামে নেতৃত্ব দেবেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে চিহ্নিত। দলীয়ভাবে অগণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে বিএনপি কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সেই প্রশ্নও রাখেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির ওয়েবিনারে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সহিংসতা ও সাম্প্রদায়িক উপাদান যুক্ত হওয়ায় দিন দিন রাজনৈতিক পরিবেশও দূষিত হচ্ছে। জানান, শেখ হাসিনার সরকার শুধু জনবান্ধবী নয়, পরিবেশ বান্ধব। বিএনপি অতীত ভুলে গেলেও দেশের মানুষ ঠিকই মনে রেখেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তারাই এ দেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসাবে চিহ্নিত। তারাই নির্বাচনের নামে, নির্বাচনের কফিনে বারে বারে গণতন্ত্রকে লাশ বানিয়েছিল। আজ বিএনপির নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, তাদের বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। এদিকে যারা পরিবেশ ধ্বংস করে তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিএনপি প্রতিদিন সমালোচনা করলেও প্রতিদিন আমি তাদের সমালোচনার জবাব দিতে চাই। আমি সমস্ত রাজনৈতিক দলের প্রতি বিনীত আহ্বান জানাবো, যারা পরিবেশ ধ্বংস করে, প্রকৃতির বিরুদ্ধে কাজ করে, প্রকৃতিকে ধ্বংস করে, তাদের বিরুদ্ধে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াই। অন্যদিকে করোনা সচেতনতা নিয়ে মিরপুরে এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ সময় করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আরও 43 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 30 জন পুরুষ এবং 13 জন মহিলা। এ নিয়ে কোভিড-19-এ মারা গেলেন 12,801 জন। 1,447 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। এ নিয়ে মোট 8,09,314 জনের করোনা শনাক্ত হলো। নতুন করে সুস্থ হয়েছেন 1,667 জন। মোট সুস্থ হলেন 7,49,425 জন। পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় শনাক্তের হার 11.03, সুস্থ 92.60 ও মৃত্যুর হার 1.58। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে সীমান্ত জেলা সাতক্ষীরা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে লকডাউন চলছে। এছাড়া নোয়াখালী পৌরসভা সহ সদরের 6টি ইউনিয়ন এবং ঝিনাইদহের একটি গ্রামেও লকডাউন দেওয়া হচ্ছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আজ আরও 8 জনের মৃত্যু হচ্ছে।
ভারতীয় ভেরিয়েন্ট সহ করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে উদ্বেগ বেড়েছে সীমান্ত জেলাগুলোতে। সংক্রমণ ঠেকাতে সাতক্ষীরায় শুরু হয়েছে 7 দিনের লকডাউন, চলবে 11 জুন রাত 12টা পর্যন্ত। লকডাউনে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও শহরে রিক্সা, ভ্যান, ইজিবাইক সহ অন্য যানবাহন চলাচল চোখে পড়ার মতো। সাতক্ষীরায় আরও কঠোর লকডাউন দেওয়া উচিত। লকডাউনটা খুবই প্রয়োজন, কারণ আমরা ইন্ডিয়ার কাছে যেভাবে লকডাউনটা দিলে আমাদের জীবনটা বাঁচে সেইভাবে লকডাউনটা চলুক। জেলায় প্রবেশের মুখে বসানো হয়েছে চেকপোস্ট। চেকপোস্টে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি যেন জনগণ রাস্তায় না আসে, তাদেরকে সচেতনমূলকভাবে তাদেরকে বাসায় ফেরত দেওয়া হচ্ছে। ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। সাধারণ জনগণের মধ্যে এখনো কিছুটা সচেতনতার অভাব আছে। আমরা মাস্ক বিতরণও করছি। ভয়ানক ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করার জন্য সেটির ব্যাপারে প্রশাসন, সাধারণ মানুষ, মিডিয়া, ব্যবসায়ী, রাজনীতিবিদ সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি। নওগাঁয় সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিনে সকল প্রকার যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের ব্যাপক তৎপরতা রয়েছে শহরের মোড়ে মোড়ে। চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউনের 12তম দিনে সংক্রমণের হার কিছুটা কমেছে। লকডাউন কার্যকরে মাঠে তৎপর জেলা প্রশাসন। মার্কেট, দোকানপাট এবং দূরপাল্লার ও আন্তজেলা বাস ট্রেন বন্ধ রয়েছে। সোনা মসজিদ স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। আম বাজারজাতকরণ ও রপ্তানি কার্যক্রম লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। রাজশাহীতে করোনার সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে আরও 8 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে 10 দিনে মারা গেছেন 110 জন। গোপালগঞ্জে 7 জনের করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এতে লকডাউন দেওয়া হয়েছে 2টি ইউনিয়নে। 11 জন সম্পূর্ণ আমরা পাঠিয়েছিলাম আইডিসিআরে, এটা যেরকম সিকোয়েন্স দেখার জন্য। সেখানে 7 জনের ডেল্টা ভেরিয়েন্ট আসছে, আমাদের কাছে নিউজ আসছে। আমরা ওই এলাকাটাকে এমনি লকডাউন করা আছে, ওটাকে কঠোর লকডাউন কারফিউ করার জন্য আজকে এই সিদ্ধান্ত হয়েছে। নোয়াখালীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পৌরসভা সহ 6টি ইউনিয়নে চলছে 7 দিনের লকডাউন। প্রথম দিনের ঢিলেঢালা লকডাউনে যাত্রীবাহী বাস ছাড়া অন্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া ঝিনাইদহের সীমান্তবর্তী বাউলি গ্রামে তৃতীয় দিনের মতো চলছে লকডাউন। করোনা সংক্রমণ রোধে বেনাপোল বন্দর সহ সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি। ভারতীয় ট্রাক চালকদের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। 52 টন চিনি উধাও হয়ে গেছে কুষ্টিয়া সুগার মিল থেকে। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টোর কিপারকে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। মিলে গত মৌসুমের গুদামজাত 121 মেট্রিক টন চিনির মধ্যে 52 মেট্রিক টন ঘাটতি পায় কর্তৃপক্ষ। এই ঘটনায় গুদাম রক্ষায় ফরিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান জানিয়েছেন, বিষয়টি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সদর দপ্তরকে অবহিত করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাননি তিনি। বলেন, গত 2 জুন 3 সদস্যের একটি টিম রুটিন ওয়ার্কের অংশ হিসেবে গুদামের মালামাল নিরীক্ষা করেন এবং সেখানে 52 মেট্রিক টন চিনি কম পাওয়ার রিপোর্ট দেয়। এতে গুদাম থেকে চিনি উধাওয়ের বিষয়টি ধরা পড়ে। কয়েক বছর পর লোকসানের মুখে পড়ে সারা দেশে বন্ধ হওয়া 9টি মিলের মধ্যে কুষ্টিয়া চিনিকল রয়েছে। কারখানার সংশ্লিষ্ট শ্রমিক, কর্মচারী, আখ চাষি ও এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানটি এখন কেবলই লুটপাটের প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। টিকটক লাইকির রঙিন জগৎ। মাত্র 15 থেকে 20 সেকেন্ডের ভিডিও ভিউ লাখ লাখ। তাই রঙিন এই দুনিয়ায় রাতারাতি তারকা হবার নেশায় মত্ত কিশোর কিশোরীরা, যেখানে বুঝে না বুঝে ঝাঁপ দিতে গিয়ে অপরাধের অন্ধকারে ডুবে যাচ্ছে অনেকে। আপলোড করছে অশ্লীল কুরুচিপূর্ণ ভিডিও। সমাজ ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে এখনই নিতে হবে কার্যকর ব্যবস্থা। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, নেট দুনিয়ার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দরকার অভিভাবকদের সচেতনতা। শিশু থেকে প্রাপ্তবয়স্ক কে নেই এই জগতে? দ্রুত তারকা হওয়ার নেশায় মেতেছে এরা। কমতি নেই ইচ্ছে মেটানোর আয়োজনীয়। তাই তো রঙিন আকাশে উড়ে বেড়ানোর স্বাদ তাদের।
টিকটক, লাইকির মতো এমন মাধ্যমে সিঁড়ি বেড়ে অনেকেই ঝুঁকছেন অন্ধকার জগতে। মজার ছলে এমন ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়ার প্রজন্মকে রক্ষা করবে কে? ভাইরাল কইরা দে আমারে, ভাইরাল কইরা দে। সাইবার অপরাধ প্রতিরোধে টিকটক, লাইকি সহ বিভিন্ন অ্যাপস বন্ধের প্রয়োজন বলে মনে করেন সমাজ ও অপরাধ বিজ্ঞানীদের কেউ কেউ। টিকটক এবং লাইকির যে কুফল বা এটি একজন ব্যক্তিকে যে আসক্তির পর্যায়ে নিয়ে যায়, এর প্রেক্ষাপটে বিশ্বের অনেক দেশে কিন্তু আসলে এই অ্যাপস ভিত্তিক এই এন্টারটেনমেন্টের প্রক্রিয়াটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। টেলিভিশন বা চলচ্চিত্রের তারকা থেকে শুরু করে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকার মানুষরাও যেভাবে এর সাথে সম্পৃক্ত হচ্ছেন, যেভাবে ভিডিও তৈরি করছেন, যেভাবে তার শরীরী ভাষা কিংবা তার পোশাক পরিচ্ছদের যে ধরন, সব কিছু মিলিয়ে এটি কিন্তু সমাজের মধ্যে এক ধরনের নেতিবাচক বার্তা তৈরি করে। অ্যাপস বন্ধ করে সাইবার অপরাধ দমন করা সম্ভব নয়, দরকার আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা। ধারণা প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহার। টিকটক একটা সস্তা বিনোদন ছাড়া কিছুই না, এবং সেখানে কোনো স্ট্যাটাস দিতে পারছেন না। সেখানে আপনি হয়তো ভাইরাল হতে পারবেন এই প্ল্যাটফর্মে, এর বাইরে কিন্তু কিছু হচ্ছে না। তো সুতরাং আমরা চাইলে সরকারের নীতি নির্ধারক মহলগুলো যদি চান তাহলে সেক্ষেত্রে টিকটক বন্ধ করতে পারে, কিন্তু টিকটক বন্ধ করা নয়, এছাড়াও আরও অনেক অস্বস্তিকর ডেটিং অ্যাপ্লিকেশন আছে যেখানে আমাদের উঠতি বয়সে তরুণ তরুণীরা কিন্তু বিপদগামী হচ্ছে, অযাচিত সম্পর্কের সাথে তারা জড়িয়ে পড়ছে, এবং তারা এই সম্পর্কের বলি হিসেবে তারা অনেক আত্মহতির মতো বিষয়টা তারা এগিয়ে যাচ্ছে। গোয়েন্দারা বলছেন টিকটক, লাইকি ব্যবহারে দিন দিন বাড়ছে অপরাধ, বাড়ছে জুয়া, পর্নোগ্রাফি ও মানব পাচার। টিকটক এবং লাইকির যারা করেন তারা নিম্ন শ্রেণীর মানুষজনই করে থাকেন, এবং কিছু ঘরের মানুষরা যারা অন্যভাবে এন্টারটেনমেন্ট পান না, তারও মজার ছলে কাজগুলো করে একটা পর্যায়ে তারাও বিপদগামী হন। টিকটক না বানানোর জন্যই ভালো, কারণ আলটিমেটলি এর কারণে আপনিই হবেন ভিকটিম, আপনিই হবেন রেপের শিকার, আপনিই হবেন হত্যাকাণ্ডের শিকার। কোনো অভিভাবক বা কোনো ভুক্তভোগী না জেনে বা মজার ছলে যদি এই লাইকি টিকটকি করতে গিয়ে একটা সময় ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে নির্দ্বিধায় আপনারা নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও আপলোডকারীদের শনাক্ত করা হচ্ছে, দ্রুতই চালানো হবে সন্ত্রাসী অভিযান, এমনটাই বলছেন গোয়েন্দারা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, টিকটক, লাইকি সহ বিভিন্ন অপরাধের জন্য সবার দায় আছে। অপরাধীদের তালিকা করা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, টিকটক সহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে। কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। হ্যাঁ, আমি কিশোর অপরাধের কথাই। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশ নেয় নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ এবং বিরোধী দল হিসেবে ঢাকার শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, 82% ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকে। বিভিন্ন অপরাধের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকাংশে দায়ী। আজকে যে অবস্থা হয়েছে এর দায় আমাদের সবার, এবং সবাই মিলে এই সমস্যার সমাধান করতে হবে। আমরা এদের তালিকা করছি, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে র্যাব কোনো সময় কখনোই কুণ্ঠিত হয় নাই, আগামীতে হবে না। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান অভিভাবকদের সন্তানের প্রতি আরো নজর দেওয়ার তাগিদ দেন। সেই টিকটক অ্যাপটি কিন্তু ভারত পাকিস্তানে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া সেটি বন্ধ করবার একটা পরিকল্পনা গ্রহণ করছে। পৃথিবীর বিভিন্ন দেশ ভাবছে এই ধরনের টিকটকের মতন যে বিতর্কিত অ্যাপটি, সেই অ্যাপটি আমাদের রাখা চলবে কিনা। সে কারণে আমরা বলি, বাংলাদেশকে কিন্তু এখন ভাববার যথেষ্ট সময় এসেছে, আমরা টিকটকের মতো এই ধরনের অ্যাপস কি আমরা ব্যবহার করার জন্য উন্মুক্ত রাখবো কি না। ছায়া সংসদ বিতর্কে বিজয়ী হয় নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বৃষ্টির পানিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। শনিবার 111 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে। বৃষ্টি এবং জলাবদ্ধতার রাজধানীতে যানজটও দেখা দেয়।
প্রচণ্ড ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আবহাওয়াবিদরা জানিয়েছে রোববারও বৃষ্টি হতে পারে। দুদিন বিরতি দিয়ে বুধবার থেকে সারা দেশে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে। উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় 2 জনের মৃত্যু হচ্ছে। শনিবার দুপুরে প্রবল বৃষ্টিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়ার ময়নার ঘোনা 12 নম্বর ক্যাম্পের রোহিঙ্গা রফিক উল্লাহ, অপরজন টেকনাফ ওয়াইকং চাকমারকুল 21 নম্বর ক্যাম্পের নূর হাসিনা। পুলিশ জানিয়েছে পাহাড়ের মাটি কাটতে গিয়ে রফিক উল্লাহ মাটি চাপা পড়ে, পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। অপরদিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অতিবর্ষণে পাহাড় ধসে গিয়ে মাটি চাপা পড়েন রোহিঙ্গা নারী নূর হাসিনা। তাকে উদ্ধার করে ক্যাম্পের সেভ দ্য চিলড্রেন হাসপাতালে নেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বনভূমি উজাড়, ফসলে কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে হুমকির মুখে পড়েছে দেশের জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের কারণেও ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে বাংলাদেশ। সচেতনতার পাশাপাশি পরিকল্পিত নগরায়ন না হলে সামনে বড় বিপদের শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। বেঁচে থাকার প্রয়োজনে বাড়ছে শিল্পায়ন, বসবাসের প্রয়োজনে উজাড় হচ্ছে বনভূমি। বিশেষজ্ঞদের মতে একটি দেশে 25 ভাগ বনভূমি থাকার প্রয়োজনীয়তা থাকলেও দেশে আছে 18 ভাগ। দ্রুত বাড়তে থাকা জনগোষ্ঠীর আবাসস্থল তৈরির প্রয়োজনে কেটে ফেলা হচ্ছে গাছপালা, আর পরিবেশে এসবের নেতিবাচক প্রভাব পড়ছে দ্রুতই। দূষণের ভয়াবহতা বাড়ছে ক্রমেই। খাল, নদী দূষণের পাশাপাশি ফসলি জমিতে কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের কারণে দেশে অসংখ্য জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ক্রমেই এসবের প্রভাব পড়বে মানুষের জীবনেও। আমরা যে খেতে স্প্রে করি, ওষুধ দেই, এতে করে প্রচুর মাইক্রো বা অণুজীব এগুলো আমাদের নষ্ট হচ্ছে, সেটা আমরা জানি না। এতে করে আমরা পরিবেশের ক্ষতি করে ফেলছি। কৃষি জমি প্রতিনিয়ত আমরা হিউম্যান সেটেলমেন্টসের আন্ডারে নিয়ে আসতেছি। এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করে যে কৃষি জমি যে বর্তমানে 55% কৃষি জমি আছে, এটাকে এখানে আর কোনো যেন ইন্টারভেনশন না হয়, আর কোনো যেন নষ্ট না হয়। যে পেস্টিসাইড যে আমরা ব্যবহার করে থাকি, সেগুলো করি কতিপয় স্পিসিস মারার জন্য বা ক্ষতি করার জন্য, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে অনেক রকমের ছোট ছোট বীজাণু জীবাণু তাতে ধ্বংস হয়। অর্থাৎ আমাদের খুব সচেতন হতে হবে যেন আমরা আমার জীববৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত না করি। এখানে আমাদের যে বেশি ক্ষতিগ্রস্ততার ভেতরে এখন আছে, সেগুলো হচ্ছে জলাভূমির যে মাছগুলো। দেশের পরিবেশ দূষণে নিজেদের নেতিবাচক ভূমিকার পাশাপাশি উন্নত বিশ্বের দেশগুলোর দায় নিচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনে একক দেশ হিসাবে বাংলাদেশের ভূমিকা না থাকলেও ঘাড়ে নিতে হবে বড় বড় বিপদ, দাবি গবেষকদের। জলবায়ু পরিবর্তনের আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ বলা যেতে পারে। আমাদের দক্ষিণাঞ্চল, বিশেষ করে উপকূলবর্তী এলাকার সাধারণ মানুষের লবণাক্ততা বাড়ছে, সাইক্লোনের সংখ্যা এবং তীব্রতা দুটোই বাড়ছে। অর্থাৎ এটা একটা সাইক্লোন, তাছাড়া বন্যাও বাড়বে এবং কিছু খরাও বাড়বে। সব মিলিয়ে আমরা একটা মহাবিপদের সম্মুখীন। গ্লোবাল টেম্পারেচার যে রাইজ করেছে, তার একটা ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশেও পড়ছে। এটা আমাদের জন্য অ্যালার্মিং। আমরা কন্ট্রিবিউট করছি না, কিন্তু আমরা এটাকে ফেস করছি। 2050 সাল নাগাদ লোক সংখ্যা আরও বাড়বে, প্রায় 27 কোটি 28 কোটি লোক সংখ্যা হবে। হ্যাঁ, তখন এই পরিবেশের উপরে আরও প্রেশার পড়বে। তো সেখান থেকে বেঁচে থাকার জন্য এখন থেকে আমাদের পরিকল্পিত উপায়ে আগাতে হবে। পরিবেশ দূষণের বড় প্রভাব পড়ছে মানব স্বাস্থ্যেও। বৈশ্বিক বায়ু পরিস্থিতি নিয়ে সদ্য প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দূষণের কারণে বাতাসে সবচেয়ে ক্ষতিকারক PM25 এর মাত্রা বিশ্বে সবচেয়ে বেশি, আর এই কারণে ফুসফুস সমস্যায় দেশে মানুষের মৃত্যুর হার অনেক বেশি। দূষণের কারণে বায়ুমণ্ডলে প্রধানত কার্বন ডাই অক্সাইড, মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ওজোন, মিথেন, ভোলাটাইল গ্যাস ইত্যাদি গ্যাসের দ্বারা দূষিত হয়। 2015 সালে বাংলাদেশে 2,34,000 মানুষ শুধুমাত্র দূষণের প্রভাবে মারা গিয়েছিল। যে গ্রিন ইকোনমি করতে যে আমাদের সুপেয় পানি বাড়াতে হবে, পানির দূষণ কমাতে হবে, বাতাসের দূষণ কমাতে হবে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার। বিশেষজ্ঞদের মতে প্রতিপাদ্য বাস্তবায়নে সবুজ বনায়ন কর্মসূচির পাশাপাশি পরিবেশ দূষণ রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এখনই। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।
কর জিডিপি রেশিও বাড়াতে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু এফসিএ। প্রস্তাবিত জাতীয় বাজেট থেকে আইসিএবির প্রত্যাশা শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়াতে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পেপার উপস্থাপন করেন আইসিএবির কাউন্সিল মেম্বার শাহাদাত হোসেন এফসিএ। উৎসে কর কর্তনের হার বৃদ্ধির ফলে পণ্য সরবরাহকারী এবং অবকাঠামো নির্মাণে কোম্পানিগুলোর উপর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হয়। উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন, টাকা নয় ঠিকাই এখন প্রধান বিবেচনায় থাকতে হবে। বাজেট নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় তিনি কথা বলেন। ডক্টর আতিউর বলেন, এবছরের বাজেটে করোনার দুর্যোগ মোকাবেলার ফ্রেমওয়ার্কের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে এবং সামাজিক সুরক্ষায় ব্যাপক বরাদ্দের মাধ্যমে জনচাহিদার প্রতি সরকারের সংবেদনশীলতা প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য খাতে 5.4% বরাদ্দ অপ্রতুল, 7% হলে ভালো হতো। বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়ের উপর কর আরোপ ঠিক হয়নি বলেও মত দেন ডক্টর আতিউর। রংপুরে অবাধে চলাফেরা করছেন সীমান্তবাসী। চাঁপাইনবাবগঞ্জের মতো ভয়াবহ পরিস্থিতির শঙ্কা সেখানেও। বিভাগের 5 স্থলবন্দর সহ বিভিন্ন সীমান্ত থেকে প্রতিদিন চিকিৎসা ও জীবিকার প্রয়োজনে নগরীতে ছুটছে মানুষ। স্থলবন্দরগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা স্বাস্থ্য বিভাগের। দুদেশের সীমান্তের জিরো পয়েন্টে করোনা রোধে জিরো টলারেন্স করোনা প্রতিরোধ কমিটির। পণ্যবাহী পরিবহন ও মানুষ পারাপারেও শক্ত কর্তৃপক্ষ। উত্তরের জেলা লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত ভুটান থেকে গড়ে দৈনিক পণ্যবাহী ট্রাক ঢুকছে 4 থেকে 500। নিয়মনীতি মেনে বন্দরে ঢোকার পর কঠোরতার শেকল ভেঙে পড়ছে। পরিবেশ হচ্ছে স্বাভাবিক। বিদেশি চালকদের সংস্পর্শে দিনভর কাজ করছেন শ্রমিকরা। সুন্দরভাবে স্প্রে করে আমরা গাড়িটা এখান থেকে পাঠিয়ে দিই পার্কিং। চালান নিয়ে গাড়ির খাবার যদি না থাকে তাদেরকে ভারতে রিটার্ন করে দেই। আমাদেরকে বলি দেওয়া আছে যে গাড়ি থেকে ড্রাইভার যাতে না নামে। বন্দর থেকে আমদানি করা পণ্য পৌঁছে যাচ্ছে গোটা দেশে, সেখানেও মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধি। কাজে অকাজে শহরে ছুটছেন সীমান্তের মানুষও। আমাদেরকে গাড়ি থেকে নামতে দেয় না, নামি না আমরা। আপনারাও তো সেফটি থাকুন, আমরাও সেফটি থাকি। করোনার দ্বিতীয় ঢেউয়ের ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে নানা উদ্যোগের কথা জানালেন প্রতিরোধ কমিটি। স্বাস্থ্যবিধি মেনে জীবন এবং জীবিকা এবং অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে কাস্টমস এখানে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ থেকে যে ট্রাক চালকরা যাবে ইন্ডিয়ায়, তারা ফিরে এসে একটা আমরা আইসোলেশন সেন্টার তাদের জন্য আমরা একটা স্কুল ঠিক করেছি। মানুষের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে মহাদুর্যোগেও বন্দরে আমদানি রপ্তানি সচল রাখায় দেশের অর্থনীতিতে গতি পেয়েছে বলে দাবি কাস্টমসের। এদিকে সীমান্তের মানুষের চলাচলে লাগাম টেনে ধরতে না পারলে এই অঞ্চলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবার আশঙ্কা স্বাস্থ্য বিভাগের। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আদায় করা এটা একটা চ্যালেঞ্জ, আবার জীবন জীবিকা সব কিছুর সমন্বয় করা, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, সব কিছু মিলে একটা বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যে লোকটা সীমান্তে আক্রান্ত হলে সে যখন ভিতরে আসবে অবশ্যই আক্রান্ত করবে, এটা তো সাইন্স। তা নইলে সেই হুয়াং প্রদেশের মানুষ, এই কয়টা মানুষ প্রথমে তো 1-2টা আক্রান্ত হয়েছে, সারা বিশ্বে ছড়াইলো কীভাবে? এইভাবে ছড়াইছে। এ পর্যন্ত করোনায় গোটা রংপুর বিভাগে প্রাণ গেছে বিভিন্ন বয়সী 399 জনের, আক্রান্ত আরও 19,163 জন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও ভারতীয় ভেরিয়েন্ট ঠেকাতে রংপুর বিভাগের স্থলবন্দরগুলোতে নেওয়া হয়েছে শক্ত ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মেনে আমদানি রপ্তানি সহ যাত্রী পারাপার করা হচ্ছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, বুড়িমারি স্থলবন্দর, লালমনিরহাট। বর্তমান বাজেটকে সর্বজনের চাহিদার প্রতি অসংবেদনশীলতার দলিল হিসেবে উল্লেখ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এক সংবাদ সম্মেলনে বর্তমান বাজেটের নানা দিকের সমালোচনা করেন তিনি। বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দের ক্ষেত্রে সকল দাবি ও পরামর্শ উপেক্ষা করা হচ্ছে। মহামারীর কারণে শিক্ষা খাতের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কোনো পরিকল্পনা নেই। করোনায় আর্থিক বিপর্যয়ে পড়া প্রান্তিক মানুষকে রক্ষায় সামাজিক নিরাপত্তা খাতও বাজেটে উপেক্ষিত বলে অভিযোগ করেন জোনায়েদ সাকি। রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্যমাত্রা এবং বড় ব্যবসায়ী গোষ্ঠী তোষণের কর নীতিরও সমালোচনা করা হয়।
সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার। বাজেটে দেয়া কর ছাড় যথেষ্ট নয় বলছে এফবিসিসিআই। নতুন কিছু দেখছেন না পোশাক শিল্প মালিকরাও। সরকারের সব কর্মকাণ্ডেই দুর্নীতি, লুটপাট মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি গণতন্ত্রের চিহ্নিত হত্যাকারী বললেন ওবায়দুল কাদের। করোনায় শনাক্ত কমে মৃত্যু বাড়ছে। রাজশাহী মেডিকেলে আরো 8 জনের প্রাণহানি। নোয়াখালী এবং ঝিনাইদহেও লকডাউন। কুষ্টিয়া সুগার মিলে 52 টন চিনি গায়েব। স্টোর কিপার সাসপেন্ড। লুটপাটি চলে প্রতিষ্ঠানটিতে, অভিযোগ শ্রমিক ও এলাকাবাসী। টিকটকের রঙিন জগতে তারকা হবার নেশায় উন্মাদ তরুণ তরুণীরা। সোশ্যাল মিডিয়াকে দুষলেন র্যাবের ডিজি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।